হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চমবর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার যে দিনগুলি রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখো সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনে দেওয়াই আছে। বিদ্যাসাগরের যে 4টি অনুবাদ গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলির নাম এবং গ্রন্থগুলি সম্পর্কে আলোচনা করবো কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ নিবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো 2টি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে এখানে কিন্তু পুরো ইনফরমেশন দেওয়া আছে, তাও আমি বলে দিচ্ছি। মেজরে যারা আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন কিন্তু আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগরের 4টি যে অনুবাদমূলক যে গ্রন্থ রয়েছে সেই সম্পর্কে কিন্তু গ্রন্থগুলির নাম এবং তার বিষয়গুলি কিন্তু আলোচনা করব। দেখো কি বলছে, বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থ হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে শকুন্তলা। ঠিক আছে, প্রথমে বলে দিই যে অনুবাদ গ্রন্থটা যে আছে যে কোনো গ্রন্থের থেকে অনুবাদ করে কিন্তু সেই গ্রন্থটা আর কি রচিত হয়েছে। তো প্রথম গ্রন্থটাই আমরা দেখলাম, বিদ্যাসাগরের যে গ্রন্থটা রয়েছে কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলা, সেটাকে অনুবাদ করে তিনি কি লিখলেন, শকুন্তলা। যেটা সালটা দেখো পাশে দেওয়া আছে, আমি আর আলাদা করে বললাম না। তারপর দেখো রয়েছে দ্বিতীয়, ভবভূতির উত্তরচরিত ও বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে সীতার বনবাস। ঠিক আছে, এটা চলে গেল দ্বিতীয় গ্রন্থের মধ্যে। তারপরে তৃতীয় গ্রন্থ কি রয়েছে, তিনি যে অনুবাদ গ্রন্থ লিখেছেন তৃতীয়, তার মধ্যে পড়ছে ঈশপের ফেবলস অবলম্বনে কথামালা ও মার্সম্যান হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস। ঠিক আছে, ও বৈতালি 85 থেকে বৈতাল পঞ্চবিংশ, এই কটি কিন্তু অনুবাদ গ্রন্থ যে রয়েছে, 4টি অনুবাদ গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। এখন তার যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলির বিষয়গুলি কি কি সেই নিয়ে আমি আলোচনা করে তোমাদেরকে বলে দিচ্ছি। কি বলছে, বিধবা বিবাহের প্রবর্তন ও বহু বিবাহ রদের জন্য বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল। মানে তার আসল উদ্দেশ্য ছিল যে সমাজে যে নারীদের যে একটা আর কি নারীদের বিরোধে, ঠিক আছে, তাদের যে প্রতিবাদ, সেইটা কিন্তু তিনি তার লেখার মধ্যে ধরেছিল। যেখানে আমরা দেখবো সে তৎকালীন সময় একটা কুসংস্কার, বিধবা বিবাহ, তার সঙ্গে বহু বিবাহ, এগুলো রদ হওয়া উচিত কিনা সেই বিষয় কিন্তু তিনি তার গদ্য সাহিত্য যে রয়েছে সেই গদ্য সাহিত্যের জগতে কিন্তু প্রবেশ করেছিলেন। ঠিক আছে, এর প্রতিবাদগুলো করার জন্য, যেখানে ফলে আমরা দেখবো সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলিতে ভিন্ন গদ্য আমরা দেখি। বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক গ্রন্থ রচনার মধ্যে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা, ত্রয়োদী বিষয়ক প্রস্তাব ও বহু বিবাহ হওয়া উচিত কিনা, এই ত্রয়োদী বিষয়ক প্রস্তাব কিন্তু তিনি তার যে লেখনীগুলো ছিল সেই লেখনীর মধ্যে কিন্তু প্রকাশ করেছে। তারপর দেখো কি বলছে, গ্রন্থগুলিতে অভ্রান্ত যুক্তি, তথ্যের পর তথ্য ও বিশ্লেষণের নিপুণ ভঙ্গির উপস্থাপনা কিন্তু স্মরণীয়। ঠিক আছে, মানে একটা নিপুণ উপস্থাপনা কিন্তু তার গদ্য যে রয়েছে সেই গদ্যের লেখার মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকবো। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, বিদ্যাসাগরের গল্পের ভাষা পাওয়া যাবে তার অতি অল্প হইল, আবার অতি অল্প হইলো এই গ্রন্থের মধ্যে। মানে তার এই যে গ্রন্থটা রয়েছে এই গ্রন্থটা পাঠ করে আমরা বুঝতে পারবো তিনি যে গল্পের ভাষা কত সুন্দর নিপুণ ভাবে লিখতেন, সেটার পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকবো। যেখানে গদ্যের যে নিজস্ব একটা গতি আছে তাও কিন্তু দেখান তিনি এই গ্রন্থের মধ্যে। যেখানে কৃষ্ণকমল ভট্টাচার্য রসিকতা করে এই গ্রন্থগুলি সম্পর্কে তাই লিখেছেন। মানে বিদ্যাসাগরের রচিত যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে কিন্তু কৃষ্ণকমল ভট্টাচার্য তিনি বলেছেন যে এইরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলা ভাষায় অতি অল্পই আছে। তারপর দেখো কি বলছে, সাহিত্য গদ্য বলতে আমরা যা বুঝি তা বিদ্যাসাগরের হাতেই আমরা সর্বপ্রথম পেলাম। তো সাহিত্যের যে একটা গদ্য, সাহিত্য গদ্য, সেটা কিন্তু একটা মানে সেই বিষয়টা যে আছে সেটা কিন্তু আমরা প্রথম পেয়েছিলাম এই বিদ্যাসাগরের হাত ধরেই। যেখানে আমরা দেখবো
ক্রিয়াপদ, তার সঙ্গে বাক্য গঠন, তারপরে জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার বিদ্যাসাগরই প্রথম যথার্থভাবে করলেন, তাই কিন্তু তাকে যথার্থ শিল্পী বলা হয়। তারপর কি বলছে, এই জন্যই মোহিতলাল মজুমদার কি বলেছে, তিনি বলেছেন যে যাহা ছিল না তাহা সৃষ্টি করা যে কত বড় প্রতিভার কাজ, বেতাল পঞ্চবিংশতির ভাষা তাহারই পরিচয় দিয়েছে। মানে তার লেখা যে বেতাল পঞ্চবিংশতি রয়েছে, সেখানে কিন্তু তার যে মানে যেই জিনিসটা ছিল না বাংলা গদ্য সাহিত্যে, সেটা যে নতুন ভাবে আর কি প্রকাশ করা, সেটা যে কত বড় কাজ, সেটা কিন্তু আমরা তার এই লেখনীর মধ্যে পরিচয়টা পেয়ে থাকবো। যেখানে মধ্যযুগীয় যে বাংলা ভাষা, যা বাঙালিকে বৃহৎ সভায় নিয়ে যেতে কোনোদিন পারতো না, তা থেকে বিদ্যাসাগর বাংলা গদ্যকে মুক্তি দিয়েছেন। এই জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন যে বিদ্যাসাগর গদ্য ভাষার উচ্চ শৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল, সুবিভক্ত, সুবিন্যাস, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাতে সহজ গতি ও কার্যকুশলতা দান করিয়াছে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, তার যে একটা নিপুণ লেখা, নিপুণ ভাষা, যেখানে আমরা তার ভাষা, তারপরে বাক্য গঠন, জ্যোতিচিহ্নের ব্যবহার, এগুলো কিন্তু তার লেখার মধ্যে একটা নিপুণ পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকবো। ঠিক আছে, তো এই যে বিদ্যাসাগরের যে 4টি অনুবাদ গ্রন্থ রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আজ ক্লাসে আলোচনা আমার এতটাই ছিল, তোমরা দেখে নাও। আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।